Welcome my dear students in my channel A Journey with Physics. সো আজকের যে সেশনটা হবে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটারের ওপরে পার্ট 2 এবং যেটা করব আমরা প্রবলেম সেট 2 এর ফ্রম ছায়া বুক এর অঙ্কগুলো হবে। ওকে, বাট আমরা सीधा उल्टा चलेंगे, दैट इज एंड से शुरू करेंगे। सो लेट्स स्टार्ट फॉर दिस टुडेज सेशन। सो फार्स्ट अंक की बोलছে देखो, দ্যাট ইজ অফ 26 দাগের অঙ্ক। কি বলছে না, বলেছে দেখো একটা 30 ভোল্ট সমপ্রবাহ উৎস থেকে একটি 10 মাইক্রোফ্যারাড ধারককে আহিত করা হলো। তার মানে যদি এরকম একটা ব্যাটারি ধরে নাও 30 ভোল্ট, তার সঙ্গে একটা 10 মাইক্রোফ্যারাডের ধারককে আহিত করা হয়েছে। তার মানে যখন আহিত করা হচ্ছে, যেহেতু আমরা অঙ্কের ক্ষেত্রে সব কিছু আমরা আইডিয়াল কেস ধরে নেব, সো আইডিয়াল কেসের ক্ষেত্রে আমরা বলতেই পারবো তো যেহেতু এই ব্যাটারিটার বিভব হচ্ছে আমাদের 30 ভোল্ট, সেই জন্য আমরা বলতে পারবো এই ধারকটারও দুপ্রান্তের কিন্তু বিভব 30 ভোল্টই হবে। ওকে, তার মানে প্রথম লাইনতে যেটা আমরা বুঝে গেলাম যে C1 যে ধারকত্ব, অর্থাৎ প্রথম ধারকের যে ধারকত্ব সেটা হলো 10 মাইক্রোফ্যারাড, দ্যাট ইজ অফ 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড, এবং তার বিভব V1 দ্যাট ইজ অফ 30 ভোল্ট। এখন কি বলেছে দেখো, আহিত করা হলো এবং 50 মাইক্রোফ্যারাডের একটি অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করা হলো। তাহলে যে ধারকটার সঙ্গে যুক্ত করা হলো তার ধারকত্ব হলো 50 মাইক্রোফ্যারাড এবং সেটি অনাহিত। এখন অনাহিত মানে আমরা কি বুঝবো না, অনাহিত মানে আমরা বুঝবো যে তার বিভব শূন্য এবং তার চার্জও শূন্য, দ্যাট ইজ চার্জ Q0। ওকে, তাহলে আমরা খুব ইজিলি বলতে পারবো সেকেন্ড ধারকটার যদি আমি বিভব V2 ধরি তাহলে সেটা নিশ্চয়ই আমাদের 0 ভোল্ট হওয়া উচিত, বিকজ এটা একটা অনাহিত ধারক। তাহলে এখন কি করা হয়েছে না, C1 ধারক এবং C2 ধারক এই দুটো ধারককে পরস্পরকে কিন্তু সংযুক্ত করা হয়েছে। ঠিকঠাক, যদি সংযুক্ত করা হয় তাহলে বলে দিয়েছে ফার্স্ট প্রশ্ন যেটা সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। এখন দুটো ধারককে সংযুক্ত করা মানেই বুঝবো যে সেই ধারক দুটো কিন্তু আমাদের শ্রেণী সমবায়তে নেই, সেই ধারক দুটো পরস্পরের সঙ্গে সমান্তরাল সমবায় কানেক্টেড আছে। ওকে, তাহলে ধরে নাও এটা C1 এবং C2, তাহলে এটা হলো আমাদের 10 মাইক্রোফ্যারাডের এবং এটা হলো আমাদের 50 মাইক্রোফ্যারাডের। তাহলে 50 ইন্টু তুমি করেই দিতে পারো খুব ইজিলি 10 টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। তাহলে এখন দুই প্রান্তের বিভবের পার্থক্য চেয়েছে। তাহলে দেখো দুটো ধারক শ্রেণী সমবায়তে আছে, মানে সমান্তরাল সমবায় আছে, এবং সমান্তরাল সমবায় আমরা জানি যে দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু আমাদের সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারবো যে ধারক দুটো তাহলে নিশ্চয়ই সমান্তরাল সমবায় আছে। তার মানে আমাদের প্রশ্ন এটাই দাঁড়িয়ে গেল যে দুই প্রান্তের বিভব পার্থক্য বার করা যা ধারক দুটোর সাধারণ বিভব বার করা তাই। কেন? তারা হচ্ছে কি সমান্তরাল সমবায় আছে, আর সমান্তরাল সমবায়ে সবার বিভব কিন্তু সমান হয়। তার মানে ফার্স্ট প্রশ্ন যেটা আমাদের করতে হবে, দুই প্রান্তের বিভবের পার্থক্য মানেই কিন্তু আমাদের সাধারণ বিভব, দ্যাট ইজ অফ সাধারণ বিভব, বা লিখবে দুই প্রান্তের বিভব পার্থক্য V সমান, আমরা ফর্মুলা জানি খুব ইজিলি, C1 V1 প্লাস অফ C2 V2 বাই অফ C1 প্লাস অফ C2। তাহলে C1 কত দেখো 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6, V কত 30, C2 কত 50 ইন্টু 10 টু দি পাওয়ার -6, অ্যান্ড দ্যাট ইজ অফ V2 ছিল আমাদের 0 বাই C1 প্লাস C2, দ্যাট ইজ 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর C2র জন্য বসলো 50 ইন্টু দেখো 10 টু দি পাওয়ার -6। এবার তোমরা যদি খুব ভালো করে নোটিস করো তাহলে এই পুরো পার্টটা কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিকজ এর সঙ্গে একটা 0 মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে। তাহলে ক্যালকুলেশন আমাদের বলছে 30-এর সঙ্গে 10 গুণ করলে 300 ইন্টু দেখো 10 টু দি পাওয়ার -6, আর নিচে রয়েছে দেখো 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস 50 ইন্টু 10 টু দি পাওয়ার -6, দ্যাট ইজ অফ 60 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে 10 টু দি পাওয়ার -6টা কেটে গেল, পেয়ে গেলাম আমরা 5 ভোল্ট। অর্থাৎ ধারক দুটোর
দুই প্রান্তের যে সাধারণ বিভব হবে বা বিভব হবে সেটা হলো কিন্তু আমাদের 50 ভোল্ট নয় 5 ভোল্ট। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি দিয়েছিল দেখো। নেক্সট প্রশ্ন বলেছিল যে প্রাথমিক ও চূড়ান্ত শক্তি নির্ণয় করো। চলো তাহলে প্রাথমিক শক্তি বার করা যাক। তাহলে প্রাথমিক কি করে করব? আমরা জানি হাফ সিবি স্কোয়ার ফর্মুলা। তাহলে হাফ C1V1 স্কোয়ার প্লাস নিশ্চয়ই লেখা উচিত হাফ C2V2 স্কোয়ার, বিকজ দুটো ধারক এবং তাদের পোটেনশিয়ালগুলো অর্থাৎ বিভবগুলো V1 আর একটা V2 ধরেছি। কিন্তু V2 দেখো এখানটা 0, অর্থাৎ সেকেন্ড ধারকটার বিভব কিন্তু 0। তাহলে ফার্স্ট ধারকটার ভ্যালু কত ছিল? ফার্স্ট ধারকের ধারকত্ব ছিল 10 × 10⁻⁻⁶ অ্যান্ড V1 ছিল আমাদের 30 স্কোয়ার। সো আমরা পেয়ে গেলাম +0 নিশ্চয়ই, এইটা আমাদের 0 দেবে, এটা আমাদের 0 পার্ট দেবে নিশ্চয়ই। তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো কি, সো 5 2 দিয়ে 10 কাটলে 5 × 10⁻⁻⁶ ইন্টু এখান থেকে 900 পাচ্ছি। সো এখান থেকে পেয়ে গেলাম 5 লং 45 × 10⁻⁴ এত জুল। দ্যাট ইজ অফ তোমরা এইভাবেও লিখতে পারো 4.5 × 10⁻³ জুল। ওকে, তাহলে চূড়ান্ত শক্তি কত হবে? আই হোপ ক্লিয়ার। তো এখান থেকে দেখো চূড়ান্ত শক্তি কি করে বার করা যায়। তাহলে চূড়ান্ত শক্তি মানে হলো তাহলে ধারক দুটোকে এইরকম সমান্তরাল সবাই কানেক্ট করার পরের শক্তি বার করতে বলেছে। তাই যখন কানেক্ট করে দিলাম দুটো ধারকের কিন্তু সাধারণ বিভব কত করে হয়েছে? 5 ভোল্ট করে, অর্থাৎ প্রথম ধারকের বিভব এখন 5 ভোল্ট এবং দ্বিতীয় ধারকের বিভব হচ্ছে 5 ভোল্ট এবং তাদের ধারকত্ব আমরা জানা আছে। তাহলে চূড়ান্ত শক্তি তাহলে হাফ, এটাকে তুমি যদি E2 বলো তাহলে হাফ C1V স্কোয়ার হবে প্লাস নিশ্চয়ই হাফ C2V স্কোয়ার হবে, বিকজ দুটো ধারকেরই এখন বিভব কিন্তু V এবং সেই V এর মানটা আমাদের কিন্তু 5 ভোল্ট। ওকে, তাহলে হাফ V স্কোয়ার কমন উঠে গেলে C1 + C2। এবার দেখো হাফ V স্কোয়ার জায়গায় তুমি বসাতে পারো 5 এর স্কোয়ার এবং C1 এর জায়গায় বসাতে পারো 10 × 10⁻⁶, এটা আমাদের বলে দেওয়া ছিল। আর C2 ছিল 50 × 10⁻⁶, তাই তো? দেখো C1 C2 অ্যান্ড C1। তাহলে এখান থেকে যেটা পাচ্ছ হাফ × 25 ইন্টু দেখো এখান থেকে 50 আর 60 × 10⁻⁶। সো ক্যালকুলেশন বলছে 750 × 10⁻⁶, দ্যাট ইজ অফ 7.5 × 10⁻⁴ জুল। কিন্তু তোমাদের বইতে দেখবে 0.75 × 10⁻³ জুল আছে, বিকজ বোথ আর অ্যান্সার সেম। ওকে, সো আই হোপ নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এটা একটা অ্যান্সার, এটাও একটা তোমাদের অ্যান্সার। এটা যে দু প্রান্তের সাধারণ বিভব বার করতে দিয়েছিল, মানে বিভব পার্থক্য বার করতে দিয়েছিল। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। চলো 25-এ কি বলছে দেখো। 25-এ বলছে যে দুটি একই রকম ধারক। তাহলে দুটি একই রকম ধারক মানে আমরা বুঝবো যে দুটো ধারকের ধারকত্ব সেম। তাহলে দুটি ধারকের ধারকত্ব সি ধরি, বিকজ দুটো একই ধারক বলেছে বা একই রকমের ধারক বলেছে, তা দুটো ধারকের ধারকত্ব সেম হওয়া উচিত। বলেছে দেখো দুটি একই রকম ধারক শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের উভয় ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ একই রাখতে গেলে দুটোর ক্ষেত্রে যে বিভব পার্থক্য প্রয়োগ করতে হবে তাদের অনুপাত আমাদের কত হবে। তাহলে একবার শ্রেণীতে কানেক্ট করেছে, একবার আমাদের সমান্তরালে কানেক্ট করেছে। তাহলে আমরা দুটো কেসেই ছবিটা দেখে নিই, যখন শ্রেণীতে যোগ করবে আর যখন আমরা সমান্তরালে যোগ করবে, তাহলে দুটো ছবি হবে ঠিকঠাক। সো সমান্তরালে দেখো যখন যুক্ত করা হচ্ছে তখন ধারকটা নিশ্চয়ই এরকমভাবে নিশ্চয়ই কানেক্ট করতে হবে।
এবং এই ক্ষেত্রে ধরে নিলাম আমরা দুই প্রান্তের যে বিভবের পার্থক্য হলো সেটাকে ধরলাম আমরা ভিপি, দ্যাট ইজ অফ প্যারালাল ভোল্টেজ ভিপি। তাহলে প্যারালাল সিস্টেমে অর্থাৎ সমান্তরাল সিস্টেমে দু প্রান্তের ভোল্টেজকে আমরা ভিপি ধরলাম এবং দুটো ধারকেরই কিন্তু ধারকত্ব সেম, সেটাকে সি ধরে নিয়েছি। শ্রেণী সমবায় যখন আমরা রাখবো তাহলে আমরা নিশ্চয়ই শ্রেণী সমবায়ের ছবি এরকম জানি এবং ধারকের যে দু প্রান্তের বিভব হবে তাকে আমরা ভিএস ধরলাম, এটা এবং এটাও সি এবং এটাও সি। ঠিকঠাক। এবার আমাকে বলেছে এই ক্ষেত্রে সঞ্চিত শক্তি এবং এই ক্ষেত্রে সঞ্চিত শক্তি, দুটো ক্ষেত্রেই সঞ্চিত শক্তিকে সমান রাখতে গেলে এই ভিএস আর ভিপির অনুপাতটা কত হবে সেটাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের প্রশ্ন। তাহলে চলো দেখা যাক। সো দেখো, ফার্স্ট হলো আমরা সমান্তরালটা হিসাব করে নিই। তাহলে যখন সমান্তরাল সমবায়ে যুক্ত করা হবে তখন তুল্য ধারকত্ব হবে, সেটাকে আমরা দেখো সিপি বললাম। তাহলে প্যারালাল সিস্টেমের ধারকত্ব তাহলে সিপি। তাহলে দেখো আমরা জানি সি প্লাস সি হয়, তাই না? অর্থাৎ ধারকত্বগুলো যোগ করে দিতে হয় তবেই আমাদের তুল্য ধারকত্ব পাওয়া সম্ভব। তাহলে সি প্লাস সি দ্যাট ইজ অফ 2c। অতএব শক্তি তাহলে কি বলবো, ইপি বলবো প্যারালাল সিস্টেম। তাহলে হাফ সিপি ভিপি স্কোয়ার, যেহেতু আমরা পোটেনশিয়ালটা দেখো ভিপি ধরে নিয়েছিলাম, আমরা পোটেনশিয়াল এখানটা ভিপি ধরেছিলাম। তাহলে আমরা ফর্মুলা জানি তুল্য ধারক মানে শক্তির ফর্মুলা হাফ সিভি স্কোয়ার। তাহলে আমরা বসিয়ে দিয়েছি হাফ সিপি ভি স্কোয়ার। তাহলে হাফ সিপির জায়গায় তুমি বসিয়ে দিতে পারো 2c আর ভিপির জায়গায় তুমি বসাতে পারবে ভিপি স্কোয়ার, অর্থাৎ সি ইন্টু ভিপি স্কোয়ার হলো। দিস ইজ ওর ওয়ান রিলেশন ইউ ক্যান সে। এটা হলো ইপি। এবারে যখন আবার শ্রেণী সমবায়ে আমি কানেক্ট করব, তাহলে দেখো যখন শ্রেণী সমবায়ে সমবায়ের তুল্য ধারকত্ব এটা ধারকত্ব নিশ্চয়ই। তাহলে 1/cs আমরা জানি, তাহলে 1/c প্লাস অফ 1/c দ্যাট ইজ অফ 2/c। সো cs ইকুয়ালস টু c/2। এটাকে তোমরা এইভাবেও করতে পারো আর তোমরা এইভাবেও করতে পারো। এখানে একটা ছোট্ট ফর্মুলা কিন্তু শিখে নিতে পারো, ছোট্ট ফর্মুলা শিখে নিতে পারো যে যদি C1 এবং C2 যদি দুটো শ্রেণী সমবায়ে ধারকের ধারকত্ব আমরা ধরে নিই, তাহলে শ্রেণী সমবায়ে ধারকের ধারকত্ব একটা C1 আর একটা C2 ধরলাম। তারা যখন শ্রেণী সমবায়তে আছে তখন তাদের যদি তুল্য ধারকত্ব আমি 1/c ধরি, মানে c ধরি অ্যাকচুয়ালি, তাহলে ফর্মুলা অনুযায়ী জানি আমরা কি 1/c1 প্লাস 1/c2 হয়। এইভাবে নিশ্চয়ই করে দিতে হয়। তাহলে C1 C2 যদি লসাগু করে দাও, তাহলে লসাগু করলে C1 C2 হলো, তাহলে ওপরে লিখবে কত C2 প্লাস C1। তাহলে এটা হলো 1/c এর ভ্যালু। তাহলে c করতে হলে নিশ্চয়ই কি করতে হবে, তোমাকে জাস্ট উল্টে দিতে হবে। তাহলে C1 C2 বাই C1 প্লাস C2। অর্থাৎ তুমি ভাবতে পারো যে যখন কোনো দুটো ধারকত্ব শ্রেণী সমবায়তে আছে তখন তাদের ফর্মুলা কিন্তু এইরকম হয়। সেইটাকে কিন্তু সলভ করলে c সমান C1 প্লাস C2 বাই C1 প্লাস C2 আসে। তাহলে কিন্তু দুটো ধারকত্বের তার মানে গুণ বাই দুটো ধারকত্বের যোগ, সেইভাবে ইজিলি করতেই পারো। এই ফর্মুলা যদি একটু মাথায় রাখতে পারো, আর না হলে কিন্তু তোমার এইভাবে ট্র্যাডিশন ওয়েতে কিন্তু করতেই পারো। যদি এটাকে আমি ফর্মুলা অ্যাপ্লাই করে একবারে করে দিতাম তাহলে কি করে করতাম, দেখো CS দুটো ধারকত্বের গুণ, তাহলে C গুণ C বাই দুটো ধারকত্বের যোগ, তাহলে C প্লাস C। বিকজ এখানটা আমাদের সবকটা ধারকের ধারকত্ব C করে আমরা ধরে নিয়েছি। তাহলে ওপরে হয়ে গেল দেখো C গুণ C বাই 2C, তাহলে দ্যাট ইজ অফ C/2। তাহলে এইভাবেও C/2 আসছে আর এইভাবে করেও C/2 আসছে।
ইউ ক্যান ফলো আইদার ওয়ে। ওকে, চলো এবার তাহলে আমাদের শক্তি বার করা যাক। অতএব শক্তি কার না শ্রেণী সমবায়ের, ইএস ইকুয়ালস টু হাফ সিএস ইন্টু ভিএস এর স্কোয়ার, বিকজ এখানেও আমরা শ্রেণী সমবায়তে সাপ্লাই ভোল্টেজকে ভিএস ধরে নিয়েছিলাম। তাহলে হাফ সিএস মানে দেখো সি বাই টু, ভিএস মানে ভিএস এর স্কোয়ার, তাহলে দ্যাট ইজ অফ সি বাই ফোর ভিএস এর স্কোয়ার। দিস ইজ রিলেশন 2 এবং কন্ডিশন বলছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু গিভেন কন্ডিশন। তাহলে আমাদের গিভেন কন্ডিশন অনুযায়ী কি বলে দিয়েছে না দুটো ক্ষেত্রেই তুল্য শক্তিটা হলো সমান, দুটো ক্ষেত্রেই শক্তিটা আমাদের সমান বলে দিয়েছে, তাই না? তাহলে তুমি বসিয়ে দিতে পারো ইএস সমান সমান হচ্ছে ইপি। ইএস এর শক্তি কত এসে দেখো ভিএস এর স্কোয়ার সি বাই ফোর, আর আমাদের ইপির যে শক্তিটা এসছিল প্যারালাল সিস্টেমে সেটা দেখো সি ইন্টু ভিপি স্কোয়ার এসছিল ইকুয়েশন 1 থেকে। তাহলে সি ইন্টু ভিপির স্কোয়ার, তাহলে এখান থেকে সি সি কেটে গেল, তাহলে ভিএস এর স্কোয়ার বাই ভিপি স্কোয়ার সমান সমান 4। অতএব তুমি ইজিলি বলতে পারো ভিএস বাই ভিপি 2/1, দ্যাট ইজ অফ ভিএস ইস টু ভিপি সমান 2:1। দিস ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। সো আই হ্যাভ ক্লিয়ার, ভেরি ইজি বাট কিন্তু লেন্দি অঙ্ক। অঙ্কগুলো তাহলে অঙ্কগুলো খুবই লেন্দি কিন্তু সহজ অঙ্ক। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, বইতে কিন্তু দেখবে অ্যান্সারটা 1:2 করা আছে, বিকজ অফ একটাই কারণ, ওরা হচ্ছে প্রথমে কিন্তু সমান্তরাল কেসটাকে আগে ধরেছে। তাহলে যেহেতু শ্রেণী সমবায়টা আগে বলে দিয়েছে কিন্তু সমান্তরালটা পরে বলেছে, অ্যাকচুয়ালি শ্রেণী সমবায়েই কিন্তু বিভবটাকে আগে আমার ধরা উচিত, দ্যাট ইজ ভিএস ইস টু ভিপি বার করা উচিত, কিন্তু আই থিঙ্ক বইতে ওরা ভিপি ইস টু ভিএস করেছে, দ্যাটস ওয়াই 1:2 মানে 2 অ্যান্সার বইতে আছে, ঠিক আছে? কিন্তু আমরা ভিএস ইস টু ভিপি বার করেছি, দ্যাট ইজ 2:1 এসছে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 24 কি বলছে দেখো, যে 24 কি বলছে যে 100 ভোল্ট একটি ব্যাটারির সাহায্যে একটি 900 পিকোফ্যারাড ধারককে আহিত করা হলো। তাহলে ফার্স্ট কোশ্চেন, ধারকে সঞ্চিত স্থির তাড়িতিক শক্তির পরিমাণ নির্ণয় করো। এবং সেকেন্ড কোশ্চেন যেটা বলেছে যে ধারকটিকে যদি ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে অপর একটি 900 মাইক্রোফ্যারাড ধারকের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে পিকোফ্যারাডের সাথে যুক্ত করা হয়, তাহলে সমগ্র ব্যবস্থাটিতে আবার স্থির তাড়িতিক শক্তির পরিমাণ নির্ণয় করো, সেটা বলতে বলেছে। তো যখনই আমরা এরকম কোনো কোশ্চেনের সম্মুখীন হব যে কোনো একটা ধারককে 30 ভোল্ট বিভবের সঙ্গে বা কোনো ব্যাটারির সাথে কানেক্ট করে তাকে চার্জ দেওয়া হলো, তাহলে আমরা তখনই কিন্তু ভেবে নেব চার্জ করার পর বা ফুল চার্জ হওয়ার পর বা তার থেকে বিচ্ছিন্ন করার পর। কি বললাম, 1 সেকেন্ড রিপিট, যে যদি কোনোদিন এরকম প্রশ্ন দেওয়া থাকে যে কোনো একটা ধারক কোনো একটা 30 ভোল্ট ব্যাটারির সাথে আহিত করা হচ্ছে বা তার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে বা তাকে আধান দেওয়ার পর, যদি এতগুলো কথা থাকে তাহলে আমরা একটাই কথা বুঝবো যে ওই ধারকেরও কিন্তু এখন দুপ্রান্তের বিভবটাই ওই ব্যাটারির বিভবের সাথে সমান হবে। অর্থাৎ যদি ধারককে কোনো একটা 50 ভোল্ট বিভবের সঙ্গে যুক্ত করে বা ব্যাটারির সাথে কানেক্ট করে তাকে যদি চার্জ দেওয়া হয় বা আহিত করা হয়, তাহলে কিন্তু ওই ধারকেরও বিভব কিন্তু আমরা 50 ভোল্টই ধরে নেব। তাহলে এখন প্রশ্ন যেহেতু বলে দিয়েছে দেখো 100 ভোল্ট ব্যাটারির সাহায্যে একটি 900 পিকোফ্যারাড ধারককে আহিত করা হলো, তার মানে আমরা বলতে পারবো যে ওই ধারক, যদি আমি তার নাম দিই C1, যদি 900 পিকোফ্যারাড বলি, তাহলে 900 ইন্টু আমরা জানি 1 পিকোফ্যারাড মানে 10⁻⁻12 ফ্যারাড, এবং তার বিভবটাকে আমরা ধরবো 100 ভোল্ট। ওকে, এবার কি বলেছে দেখো, এই আহিত করা হলো এবং এর স্থির তাড়িতিক শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা খুব ইজিলি করব, শক্তি মানে আমরা জানি হাফ অফ সিভি স্কোয়ার, হাফ অফ, তাহলে C1 V1 এর স্কোয়ার, তাহলে হাফ C1 মানে দেখো তাহলে 900
ইন্টু 10⁻12 ইন্টু 100 স্কোয়ার। সো এইখানে দেখো কি করে করবে ক্যালকুলেশনটা। তুমি যদি এই 9টাকে শুধু সিম্পলি আলাদা করে নাও, বিকজ 900কে তুমি লিখতে পারো 9 ইন্টু 100, তাহলে 9/2 যদি করে দাও তাহলে 4.5। তাহলে এখানকার দেখো দুটো শূন্য, আর এখানকার 100 স্কোয়ার, তার মানে স্কোয়ার করার পর 4টে শূন্য পাবে, তাহলে 4টে আর এখানকার দুটো, তাহলে 6টা শূন্য হলো। এখানে আছে দেখো 10⁻12, দ্যাট মিনস 10 এখান থেকে 4 আর এখান থেকে 2, তাহলে 6 ইন্টু আবার 10⁻12, দ্যাট ইজ আলটিমেট অ্যান্সার 4.6 ইন্টু 10⁻6 এত জুল। ওকে, এবার তোমাকে বলেছে দেখো এই যে ধারকটা যার বিভব এখন 100 ভোল্ট হয়েছে, সেটি একটা অন্য ধারকের সাথে কিন্তু কানেক্ট করা হয়েছে, এবং যারও ধারকত্ব কিন্তু আমাদের C2 সমান 900 পিকোফ্যারাড, এটাই বলে দিয়েছে। তো এটাকে আমি লিখবো আবার 900 ইন্টু 10⁻12 ফ্যারাড। এবং যখনই কিছু বলে দেবে না যে অন্য কারোর সঙ্গে যুক্ত করা হলো, যদি বিভব সম্পর্কে কিছু বলে না দেওয়া থাকে, যেমন এই অঙ্কে বলে দেয়নি যে অন্য একটা ধারকের সঙ্গে যুক্ত করা হলো, যদি তার সম্পর্কে কোনো ইনফরমেশন না দেওয়া থাকে, তা সিম্পলি আমরা ধরে নেব তারও বিভবটা কিন্তু শূন্য বিভব। তার মানে ছবিটা এখন এইরকম দাঁড়াবে। তাহলে এইটা হলো এখন 900 পিকোফ্যারাড, এইটাও আমাদের 900 পিকোফ্যারাড। তাহলে যখন কানেক্ট করা হয়নি, তাহলে এর বিভব 100 ভোল্ট ছিল, এর বিভব 0 ভোল্ট ছিল। এখন এইখান থেকে নিশ্চয়ই আধানের বন্টন হবে, আমরা থিওরিতে পড়েছি। তাহলে আধানের যদি বন্টন হয়, তাহলে আস্তে আস্তে করে আধান কিন্তু এর দিকে আসতে থাকবে, এবং এর বিভবটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে, এবং এর বিভবটা আস্তে আস্তে করে কমতে থাকবে। এবং তখনই আধান বন্টন শেষ হবে যখন তারা এই জায়গাটায় পৌঁছাবে, অর্থাৎ সাধারণ বিভব মানে পৌঁছাবে। তাহলে এখন আমরা দুটোর সাধারণ বিভব বার করি। সেই বিভবটা আমরা ফর্মুলা অনুযায়ী জানি, C1V1 and C2V2 by C1 plus of C2. So C1 এর ভ্যালু 900 ইন্টু 10⁻12 ইন্টু 100 প্লাস, দেখো আর বসাবো না, এটাকে একেবারে 0 করে দেবো, বিকজ V2টা হচ্ছে আমাদের 0। নিচে দেখো দুটোই কিন্তু আমাদের 900 পিকোফ্যারাড করে, এটাই 900, এটাও 900। তাহলে নিশ্চয়ই দুটোকে যদি যোগ করি তাহলে লিখতে পারবো 1800 পিকোফ্যারাড। 900 প্লাস 900 1800 পিকোফ্যারাড, এবং 1800 পিকোফ্যারাডকে যদি তুমি ফ্যারাডে কনভার্ট করে দাও, তাহলে 10⁻12 আরও একটা এক্সট্রা আমি পাবো। তাহলে এখানটা দেখো ক্যালকুলেশন কি বলছে, 900 থেকে 2 কেটে গেল, একটা 10⁻12 10⁻12 কেটে গেল, আর 2 দিয়ে 100, দ্যাট ইজ অফ 50। তাহলে দুটোর এখন সাধারণ বিভব দাঁড়িয়েছে 500 ভোল্ট, 50 ভোল্ট, অর্থাৎ যে সাধারণ বিভব দুটোরই এখন সেটা হলো 50 ভোল্ট করে, অর্থাৎ দুটোরই বিভব এখন 50 করে। তাহলে এখন বলেছে আবার সমগ্র ব্যবস্থাটিতে সঞ্চিত শক্তি। তাহলে ফার্স্ট ধারকটারও বিভব আমাদের 50 ভোল্ট, এবং সেকেন্ড ধারকটারও বিভব আমাদের 50 ভোল্ট। তাহলে দেখো খুব ইজিলি, অতএব মোট শক্তি E সমান হাফ C1V স্কোয়ার প্লাস হাফ C2V স্কোয়ার। তাহলে হাফ যদি V স্কোয়ার কমন তুলে নাও, C1 প্লাস C2, আবার জানি দুটোই আমাদের 900 করে, তাহলে 1800 হলো, এবং তাকে যদি পিকোফ্যারাডে কনভার্ট করে দিই তাহলে একটা 10⁻12 পাবো। তাহলে হাফ V স্কোয়ার মানে আমাদের এখন 50 স্কোয়ার ইন্টু 1800 ইন্টু 10⁻12 এত জুল। আফটার ক্যাসিও ইউজ করে পাই, এবারে অ্যান্সার কে দেবে? ক্যাসিও দেবে। ঠিক আছে, অ্যান্সার আমি আর দেবো না, অ্যান্সার ক্যাসিও দিচ্ছে। অ্যান্সারটা লিখে দাও, 2.25 ম্যাজিক -6 জুল। ओके, आई थिंक क्लियर। चलो नेक्स्ट क्वेश्चन 23, उल्टे से चल रहे हैं हम।
26, 25, 24 and next comes 23. So দেখো বলে দিয়েছে 3 মাইক্রোফ্যারাড অ্যান্ড 6 মাইক্রোফ্যারাডের দুটি ধারকের শ্রেণী সমবায়কে। তাহলে 3 অ্যান্ড 6 এর দুটো শ্রেণী সমবায়, তাহলে এটা 3 মাইক্রোফ্যারাড, এটা হলো 6 মাইক্রোফ্যারাড। এর দুটো শ্রেণী সমবায়কে একটা সমান্তরালের সাথে কানেক্ট করেছে, যার দেখো ধারকত্ব বলে দিয়েছে আমাদের 4 মাইক্রোফ্যারাড। ঠিক, এটা 4 মাইক্রোফ্যারাড। এবং বলে দিয়েছে পুরো সিস্টেমটাকে 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে এখান থেকে আমি একটা 6 ভোল্ট ব্যাটারি এইভাবে ড্র করে দিলাম। তাহলে বলেছে আমাদের প্রশ্ন সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে। ঠিক, তাহলে আমরা চলো করে দিই। তাহলে দেখো এখানটায় এই 3 আর 6 পরস্পরের সঙ্গে শ্রেণী সমবায়িত আছে এবং এইটার সাথে পুরো 4টা হচ্ছে আমাদের সমান্তরালে আছে। তো 3 আর 6-এর যে তুল্য ধারকত্ব আমি পাবো, সেই ধারকত্বটা আর 4 মাইক্রোফ্যারাড যে ধারকত্ব হবে, তারা নিশ্চয়ই পরস্পর কিসে থাকবে? সমান্তরালে থাকবে। তাহলে তোমরা লেখো যে 3 মাইক্রোফ্যারাড ও 6 মাইক্রোফ্যারাড এর তুল্য ধারকত্ব, যেহেতু তারা শ্রেণী সমবায়িত আছে, আর একদম ফার্স্ট কোশ্চেনেই আমরা আই থিঙ্ক সলভ করে দেখিয়েছি যে দুটো C1 C2 যদি তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়িত থাকে, তাহলে তাদের একটা শর্ট ফর্মুলা, সেটা আমরা এখান থেকে দেখাই আরও একবার, যে এরকম একটা ফর্মুলা হয় C1 + C2 C1 C2 C1 + C2, এরকম একটা ফর্মুলা দাঁড়ায়। তো সেই ফর্মুলাটা আবার যদি অ্যাপ্লাই করি এখানটায়, তাহলে কত লিখবো দেখো, C সমান 3 × 6, দুটো ধারকত্ব গুণ বাই দুটো ধারকত্বের যোগ, তাহলে 3 + 9। তাহলে উপরে দেখো হলো 3 6 18, নিচে হলো 3 আর 6 যোগ করে 9, তাহলে এটা হলো 2 মাইক্রোফ্যারাড। ঠিক, 2 মাইক্রোফ্যারাড। তাহলে 3 অ্যান্ড 6-এর শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব এসছে 2 মাইক্রোফ্যারাড, এবং এই 2 মাইক্রোফ্যারাড আর 4 মাইক্রোফ্যারাড তাহলে একে অপরের সঙ্গে সমান্তরালে আছে। তো এটা 6 ভোল্ট বলে দিয়েছিল। তাহলে তুমি যদি সেই সার্কিটটা আঁকতে পারো, ছবিটা জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, এবং যারা নিশ্চয়ই বুঝে গেছে তাদের নিশ্চয়ই আর ড্র করার কোনো দরকার নেই। তো এটা 6 ভোল্ট, এটা হলো আমাদের 2 মাইক্রোফ্যারাড, এটা হলো 4 মাইক্রোফ্যারাড। ঠিক, তাহলে এখন তুল্য ধারকত্ব সমান 2 + 4, দ্যাট ইজ অফ 6 মাইক্রোফ্যারাড। বিকজ তুল্য ধারকত্ব সমান্তরালে জানি অ্যাডিশন করে দিতে হয় 6 মাইক্রোফ্যারাড। অতএব শক্তি E সমান আমরা জানি হাফ CV²। তাহলে হাফ C মানে কত দেখো, তুল্য ধারকত্ব 6, তাহলে এটা মাইক্রোফ্যারাড, তাহলে তুমি এখানটাই করে দিতে পারো 6 × 10⁻⁻6 ফ্যারাড। তাহলে এখানে 6 × 10⁻⁻6 বসিয়ে দিলে এটা হলো তুল্য ধারকত্বটা বসলো এখানটায়, ইন্টু V² মানে 6-এর স্কোয়ার। দ্যাট ইজ দেখো এখান থেকে পাচ্ছ, এটা মানে 36, 2 দিয়ে কাটলে 18, এবং 18 অ্যান্ড 6 গুণ করলে দেবে আমাদের 108, দ্যাট ইজ অফ 10⁻⁻6 জুল। Again one can solve 1.08 into 10⁻⁻4 joule. Okay, I hope clear. এত জুল। ওকে, সো সিমিলার টাইপের একটা অঙ্ক তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। সিমিলার টাইপের একটা অঙ্ক হোমওয়ার্ক, ধরো এইখানে যদি এরকম একটা ধারক দেওয়া থাকে, ওকে, এখানে আরও একটা ধারক, এবং বলেছে এই ধারকের দুটো প্রান্তে এখন একটা 50 ভোল্টের সাপ্লাই দেওয়া হলো। তো এটা ধরো 4, এটা 6, এটা 6, এটা 4, এটা আবার 10, সবই কিন্তু আমাদের মাইক্রোফ্যারাড। তাহলে সবই মাইক্রোফ্যারাড, করে মাইক্রোফ্যারাড লিখে দাও, মাইক্রোফ্যারাড, এবং এটা হলো 50 ভোল্ট। এখানেও প্রশ্ন হবে
তুল্য শক্তি কত। তাই যখন এরকম প্রশ্ন দেওয়া থাকবে তাহলে তোমরা কি করবে, পুরো সিস্টেমটার হচ্ছে গিয়ে তুল্য ধারকত্ব বার করবে। দ্যাট ইজ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4 আর 6টা শ্রেণীতে আছে এবং এখানকার 6 4টা শ্রেণীতে আছে। সেই দুটো শ্রেণী সমবায় একে অপরের সঙ্গে থাকবে সমান্তরালে এবং সেই সমান্তরালটা দেখো এই 10-এর সাথে থাকবে আমাদের শ্রেণীতে। ওকে, তাহলে তুল্য ধারকত্ব পাচ্ছ তোমরা। এবং সেই তুল্য ধারকত্ব সি যদি বলে থাকো, দেন ইউ অ্যাপ্লাই হাফ অফ সিভি স্কোয়ার এবং ভিটা তোমাদের 50 ভোল্ট বলেই দিয়েছে। দেন ইউ ক্যান ফাইন্ড। তোমরা অঙ্কটা করে আর এখানে নিশ্চয়ই অ্যান্সার দেবে, কমেন্ট বক্সে অ্যান্সার চাই। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলে দিয়েছে 300 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 200 ভোল্ট বিভবে আহিত করা হলো এবং উৎস থেকে বিচ্ছিন্ন করা হলো। তাহলে সেই ধারকত্বটাকে যদি আমি C1 সমান 300 মাইক্রোফ্যারাড বলে নিই এবং তার বিভবটাকেও নিশ্চয়ই আমাদের বলা উচিত 200 ভোল্ট, যেহেতু আমরা একটু আগের অঙ্কে বলেছি যে যখনই কোনো একটা ধারককে কোনো একটা ব্যাটারির সঙ্গে আহিত করা হবে, ব্যাটারিটার যত বিভব হবে ধারকটারও কিন্তু দুপ্রান্তের বিভব ঠিক ততটাই হবে। ওকে, দেখো বিচ্ছিন্ন করা হলো এবং দেখো বলে দিয়েছে এখন কিন্তু এটার অন্য কারোর সাথে কানেক্ট করা হয়নি। এখন বলে দিয়েছে সেই ধারকটারই পাত দুটোর মধ্যবর্তী ব্যবধান কিন্তু অর্ধেক করা হলো। তাহলে পাত দুটোর বিভব পার্থক্য কত হবে এবং সঞ্চিত শক্তির পরিবর্তনই বা কি হবে সেটা আমাদের বার করতে বলেছে। ওকে, তো যখন এরকম বলে দিয়েছে দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে যদি ছবি এরকম ধরে নাও, তাহলে এটা হলো আমাদের ধারক যার ধারকত্ব 300 মাইক্রোফ্যারাড বলে দিয়েছে। সাপোজ প্রথম ক্ষেত্রের ব্যবধান কিন্তু আমাদের ডি ছিল, ঠিক আছে। তাহলে এখন পরবর্তী ফিগার যে ধারকত্ব কিন্তু মানে ডিস্টেন্সটা কিন্তু তাদের মধ্যবর্তী অর্ধেক করে দেওয়া হচ্ছে। এখন ডিস্টেন্সটা অর্ধেক করে দেওয়ার পর তাহলে তুমি এইরকম ভাবতে পারো, অর্থাৎ এটা এখন D/2, এটা D/2 হয়ে গেছে, অর্থাৎ এইটা এখন আমাদের ইনভ্যালিড হয়ে গেছে, তাই না। এখন ধারকের প্লেট দুটো, এইটা আর এইটা একটা প্লেট এবং মধ্যবর্তী ব্যবধানটা হলো D/2। তাহলে খুব ইজিলি তোমরা বলে দিতে পারবে, দেখো যে আমরা জানি যে ধারকের ধারকত্বের ফর্মুলা, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের যে ফর্মুলা ছিল C = K ε0 A/D, যেখানে K ছিল ওই মাধ্যমের পরবৈদ্যুতিক ধ্রুবক, ε0টা জানো শূন্যস্থানের তড়িৎভেদ্যতা, A হলো প্লেট দুটোর ক্ষেত্রফল, মোট নয় প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল A, আর D হলো মধ্যবর্তী দূরত্বের ব্যবধান। তাহলে যদি দ্যাট মিন্স কি C ইজ প্রপোর্শনাল টু 1/D, অর্থাৎ দূরত্ব যদি হ্রাস পায় তাহলে ধারকত্ব কিন্তু বাড়বে এবং দূরত্ব যদি বৃদ্ধি পায়, মধ্যবর্তী দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ধারকত্ব হ্রাস পাবে। তাহলে যখন প্রথম ক্ষেত্রে ধারকের ধারকত্ব C1 300 মাইক্রোফ্যারাড আমরা ধরেই নিয়েছি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন ব্যবধান অর্ধেক করে দেওয়া হলো তাহলে কিন্তু ধারকত্ব বৃদ্ধি পাবে। এবং কত গুণ বৃদ্ধি পাবে, দূরত্ব অর্ধেক গুণ করে দেওয়া হয়েছে, তাহলে নিশ্চয়ই ডবল হবে তার ধারকত্ব। তাহলে এখানে যত গুণ কমবে ধারকত্ব নিশ্চয়ই তত গুণই বাড়বে, ঠিক। অতএব তাহলে আমরা লিখতে পারবো দূরত্ব অর্ধেক করার পর ধারকত্ব তিনশো গুণ 2 দ্যাট ইজ অফ 600 মাইক্রোফ্যারাড হবে। এটা আমরা ইজিলি বলতেই পারি, যেহেতু এখানে দেখো ডিস্টেন্সটা হাফ হয়ে গেছে, তাহলে এখানে দূরত্বটা কিন্তু ধারকত্বটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যদি বলতো দূরত্ব 1-এর 3 গুণ কমানো হলো তাহলে কিন্তু এখানে ধারকত্ব 3 গুণ বাড়তো। যদি বলতো 1-এর 4 গুণ হলো দূরত্ব তাহলে কিন্তু এখন ধারকত্ব কিন্তু 4 গুণ বাড়তো। তাহলে যত গুণ দূরত্ব কমবে তাহলে কিন্তু ধারকত্ব তত গুণই বাড়বে। ওকে, তাহলে 600 মাইক্রোফ্যারাড হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের ধারকত্ব কখন, দূরত্ব অর্ধেক করার পর, তাহলে ধারকত্ব 600 মাইক্রোফ্যারাড দাঁড়িয়েছে।
তো আমাদের এখন এই দূরত্ব যখন কমিয়ে দেওয়া হলো, তখন কিন্তু পাত দুটোর মধ্যবর্তী যে বিভব পার্থক্য কত সেটা কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে কি করে বার করব? তাই যখন এরকমের দূরত্ব হ্রাস বৃদ্ধির কথা বলবে, দূরত্ব এখানে হ্রাস করেছে, কোনো একটা অঙ্কে নিশ্চয়ই থাকতে পারতো দূরত্ব কিন্তু বৃদ্ধি করা হলো। সেই ক্ষেত্রে তোমরা যে জিনিসটার ওপরে স্ট্রেস দেবে সেটা হচ্ছে আধানের ওপর স্ট্রেস দেবে। অর্থাৎ দূরত্ব কোনো ক্যাপাসিটারের প্লেটের মধ্যে যদি হ্রাস বা বৃদ্ধি করা হয় তাহলে তার দুটো জিনিস চেঞ্জ করবে, একটা তার ধারকত্ব আর দ্বিতীয়টা হলো তার বিভব। কিন্তু আধান কিন্তু তার সবসময় একই থাকবে। তাহলে সেই জন্যই আমি সাজেস্ট করবো তোমাদেরকে, যখন দূরত্ব হ্রাস বৃদ্ধির কথা বলবে তখন কিন্তু আধানের ওপর স্ট্রেস দেওয়া, অর্থাৎ আধানের রেসপেক্টে অঙ্কগুলো করব, তাহলে আমাদের অপেক্ষাকৃত সহজ হবে। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে আধানটা আমরা বার করতে পারি, বিকজ প্রথম ক্ষেত্রে দেখো ধারকত্ব বলে দিয়েছিল 300 আর বিভব বলে দিয়েছিল 200। তাহলে প্রথম ক্ষেত্রে আধান ধারকের কিউ সমান C1V1 ফর্মুলা, বিকজ আমরা জানি কিউ সমান সিবি ফর্মুলা। তাহলে এখন C1V1, C1 এর দেখো 300 × 10⁻⁻6, বিকজ মাইক্রোফ্যারাড থেকে আমরা ফ্যারাড কনভার্ট করলাম, অ্যান্ড V1 হলো আমাদের দেখো 200। তাহলে হয়ে গেলে দেখো 3 আর 2 6, এখানে দেখো 2 আর 2 4টে শূন্য, দ্যাট ইজ অফ 10⁻², এত কুলম্ব। ঠিক, তাহলে আমরা বলতেই পারি না, যেহেতু আধানের সংরক্ষণ নীতি আছে, তাহলে আমরা বলতেই পারি দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ যখন দূরত্ব অর্ধেক করে দেওয়া হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রেও আধান একই থাকবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের ধারকত্ব আমরা বের করে ফেলেছি 600, তাহলে নিশ্চয়ই বিভবটাও আমরা খুব ইজিলি বের করে দিতে পারবো। খুব ভালো করে শোনো কথাটা। তাহলে আধান কিন্তু কখনো চেঞ্জ করে না। হ্যাঁ, যদি আইডিয়াল কেস না হয়, যদি এমনি নর্মাল কেস হতো, তাহলে কিন্তু আধান কিন্তু আমাদের চেঞ্জ করতো, অর্থাৎ তার একটা ক্ষরণ হতো স্বাভাবিকভাবে বা ডিসচার্জিং হতো। কিন্তু এখানে আমরা যখন অঙ্কগুলো করব তখন কিন্তু তার বিভবটা কেও আইডিয়াল ধরবো এবং তার আধানটাকেও আইডিয়াল ধরবো। অর্থাৎ কোনো কিছুর যখন ক্ষরণ বলে দেয়নি তখন কিন্তু তার আধান প্রথমে যা ছিল শেষেও তাই থাকবে, এটা আমরা ধরে নেব। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আধান 6 × 10⁻² কুলম্ব ছিল, বিকজ তার ধারকত্ব আর বিভব সেটা থেকে আমরা বের করে নিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে তার যে ধারকত্ব 600 মাইক্রোফ্যারাড সেটা কিন্তু আমরা বের করে নিয়েছি। তাহলে আধানটাও বের করা আছে, বিকজ প্রথম ক্ষেত্রের আধান এবং দ্বিতীয় ক্ষেত্রের আধান একই হবে। সুতরাং এই ক্ষেত্রে আধানটাও একই থাকবে। তাহলে বিভব আমরা খুব ইজিলি বার করতে পারবো। সো Q2 সমান হবে আমাদের, না, দ্যাট ইজ অফ Q সমান আমরা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে Q সমান C2V2। তাহলে কিউর মানটা আমরা জানি, এখান থেকে বসিয়ে দিয়েছি। C2র মানটা আমরা জানি, দ্বিতীয় ক্ষেত্রের ধারকত্ব 600 মাইক্রোফ্যারাড এসছে, তাহলে 600 × 10⁻6 করে দিয়েছি দেখো। আর V2 এটা হলো দ্বিতীয় ক্ষেত্রের বিভব। সো 6 × 10⁻², বা এটা নিচে চলে আসলে 600 × 10⁻6, দ্যাট তারপরে কি বলছে না, তারপর আমাদের ক্যাসিও বলছে যে V2 সমান 100 ভোল্ট হচ্ছে। আমি বলছি না, ক্যাসিও বলছে, তাহলে 100 ভোল্ট হচ্ছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের ভোল্টেজ আমরা কিন্তু পেয়ে গেছি, কিন্তু এখন বার করতে হচ্ছে দেখো সঞ্চিত শক্তির পরিবর্তন কি হবে। তাহলে এবার লেখো প্রথম ক্ষেত্রের শক্তি। তাহলে প্রথম ক্ষেত্রের শক্তি E1 যদি বলি, তাহলে ফর্মুলা নিশ্চয়ই লেখা হচ্ছে ½ C1V1²। তাহলে প্রথম ক্ষেত্রে C1 ছিল দেখো 300 মাইক্রোফ্যারাড, তাহলে ওটাকে কনভার্ট করে তুমি যখন ফ্যারাড করলে একটা 10⁻6 লাগলো। আর V1টা দেখো 200 বলেই দিয়েছিল, তাহলে 200²। তাহলে দেখো কি পাচ্ছি এখানে দেখো 200², তাহলে 2 থেকে 4টে শূন্য আসবে, এখানেও দেখো 2 শূন্য হয়, তাহলে 6টা শূন্য, তাহলে 10⁻6 আর এখানকার 10⁻6 ক্যান্সেল হয়ে গেল,
তাহলে পেলাম অনলি হাফ ইন্টু এখান থেকে 3, এখানে দেখো 2 স্কোয়ার মানে 4, দ্যাট ইজ অফ দেখো 6 ভোল্ট। ওকে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রের শক্তি E2, তাহলে হাফ C2 V2 স্কোয়ার, তাহলে হাফ C2 মানে কত, C2 মানে ছিল আমাদের 600 অ্যান্ড একটা -6 অ্যান্ড তার বিভব 100 স্কোয়ার। তাহলে আবার দেখো 2 থেকে 4টে শূন্য, 2 শূন্য 6টা শূন্য ক্যান্সেল, তাহলে পেলাম হাফ 6 ইন্টু এখানকার 1 স্কোয়ার মানে 1, দ্যাট ইজ অফ 3 ভোল্ট। তাহলে প্রথম ক্ষেত্রে শক্তি 6 এবং দ্বিতীয় ক্ষেত্রে শক্তি হলো 3, অতএব শক্তি হ্রাস, অর্থাৎ তাহলে শক্তি হ্রাস হবে 6 - 3 ইকুয়ালস টু হচ্ছে কে 3 জুল। সো এইখানটা একটুখানি কারেকশন করবো, এখানটা ভোল্ট লিখে ফেলেছিলাম, অ্যাকচুয়ালি এখানটা জুল হবে যেহেতু শক্তির একক জুল, এবং এখানটাও তাহলে ভোল্ট থেকে জুল হবে। তাহলে প্রথম ক্ষেত্রে শক্তি 6 জুল এবং দ্বিতীয় ক্ষেত্রে শক্তি হলো 3 জুল। তাহলে শক্তির হ্রাস হলো 6 - 3, দ্যাট ইজ অফ 3 জুল। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 21 কি বলছে না, বলেছে দেখো 100 পাই স্কোয়ার সেমি স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরাল পাতধারকের পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব হলো 1 সেমি। সো মধ্যবর্তী অঞ্চলে পরবর্তী ধ্রুবক 2 বলে দিয়েছে। যদি প্রতিপাত্রের আধানের তলমাত্রিক ঘনত্ব একটা কিছু বলে দিয়েছে দেখো 10⁻⁻4 কুলম্ব পার মিটার স্কোয়ার, তবে ধারকটার শক্তি কত। তাহলে ভেরি ইজি অঙ্ক, কি আগে বলছে সেটা লিখে দাও। তাহলে তাহলে ধারকের পাত দুটোর ক্ষেত্রফল দ্যাট ইজ আমরা এ দ্বারা ডিনোট করি, এটা হলো 100 পাই স্কোয়ার সেমি স্কোয়ার বলে দিয়েছে। সো তুমি যদি এটাকে মিটারে কনভার্ট করতে চাও তাহলে 10⁻⁻4 দ্বারা গুণ করবে। ওকে, ঠিকঠাক, এত মিটার স্কোয়ার বলে দিলাম। আর বলে দিয়েছে দেখো মধ্যবর্তী দূরত্ব ডি সেটা হলো 1 সেমি। তাহলে একটাকে যদি আমি মিটারে কনভার্ট করে দিই তাহলে 100 দিয়ে ভাগ। আর পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্যাট ইজ কে সমান 2, এটাই বলে দিয়েছে আমাদের। আর তলমাত্রিক ঘনত্ব সিগমা সেটা বলে দিয়েছে দেখো 10⁻⁻4 কুলম্ব মিটার ইনভার্স 2, তার তলমাত্রিক ঘনত্ব হচ্ছে এটা। এবার প্রশ্ন হচ্ছে ধারকের শক্তি কত। তাহলে আমরা এখানে হাফ সিবি স্কোয়ার অ্যাপ্লাই করতে পারি, হাফ কিউ স্কোয়ার বাই সি অ্যাপ্লাই করতে পারি এবং হাফ কিউ ভি অ্যাপ্লাই করতে পারি। সো সবার থেকে সবচেয়ে বেশি ইজি হবে যেটা হাফ কিউ স্কোয়ার বাই সি, যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করে নিই। ওকে, তাহলে এখানে দেখো কিউ বার করা যেতে পারে। কিউ মানে কি, সিগমা ইন্টু এ, তাই না, তলমাত্রিক ঘনত্ব ইন্টু ক্ষেত্রফল। তাহলে সিগমা দেখো কত বলে দিয়েছে 10⁻⁻4 কুলম্ব পার মিটার স্কোয়ার, তাহলে বসিয়ে দাও। এ মানে কত দেখো, এটা 100 পাই স্কোয়ার ইন্টু 10⁻⁻4, দ্যাট ইজ পেলাম দেখো 100 পাই স্কোয়ার ইন্টু 10⁻⁻8 এত কুলম্ব। এবং ধারকত্ব সিটা আমরা বার করে নিতে জানি, বিকজ তার ফর্মুলা হলো কে এপসাইলন নট এ বাই ডি। এটা ফর্মুলা, আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বার করার ফর্মুলা জানি। তাহলে এখান থেকে কে সি সমান দেখো কে এর জায়গায় 2 বসাতে পারো, 8.854 ইন্টু 10⁻⁻12 বসাতে পারো। ক্ষেত্রফল দেখো কত বলা আছে এটা, তাহলে বিকজ অফ 100 পাই স্কোয়ার ইন্টু 10⁻⁻4, এটা হলো 10⁻⁻4। ওকে, বিকজ ক্ষেত্রফলটা বসানো হয়েছে এইখান থেকে, বাই ডি মানে 1 সেমি, তাহলে 0.01 মিটার। তাহলে আফটার অল ক্যালকুলেশন, এখানে ক্যাশিও বলবে নিশ্চয়ই FX82 তো এত ফ্যারাড আসবে। ওকে, তাহলে আমরা আধান বের করে নিতে পেরেছি এত, এবং ধারকত্ব বের করে নিয়েছি এত ফ্যারাড। দেন সিম্পল, তুমি এখানটা একটাই পেয়ে গেছো জলস্থি, এটা বসিয়ে দাও। কিউ স্কোয়ার মানে 100
পাই স্কোয়ার ইন্টু 10⁻⁸ বাই সি। এখানে একটা আগডুম বাগডুম পাবে ক্যাসিও থেকে, ঠিক আছে, সেটা এখানটায় বসিয়ে দেবে, এই সি এর ভ্যালু এখানটা গিয়ে বসিয়ে দেবে, আগডুম বাগডুম, আফটার আগডুম বাগডুম 0.278 অ্যান্সার, ম্যাজিক 0.278 অ্যান্সার, এত জুল। ওকে, খুব সিম্পল অঙ্ক, ফর্মুলা বসাও অঙ্ক করো। চলো নেক্সট অঙ্ক 20 কি বলেছে দেখো, 20 বলেছে যে একটি সমান্তরাল পাতধারকের ক্ষেত্রফল হলো 1 মিটার স্কোয়ার। তাহলে এ হলো 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বলে দিয়েছে। তারপরে বলেছে দেখো পাতদ্বয়ের ব্যবধান হলো ডি 0.01 সেমি। তুমি এটাকে মিটার করে দাও, তো 0.01 ইন্টু 100 দিয়ে ভাগ, তার মানে 10⁻² দিয়ে গুণ। তাহলে দেখো মধ্যবর্তী অঞ্চলে 7 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি মাধ্যম দ্বারা পূর্ণ, তাহলে কে সমান 7। ওকে, তারপরে বলেছে দেখো এটার ধারকটিকে 300 ভোল্ট বিভবে আহিত করা আছে, তাহলে ভি সমান 300 ভোল্ট। ওকে, তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ কত? তো এটা আবার একই অঙ্ক নাকি, বাচ্চা ছেলেও পারবে। তো কি হবে, তাহলে আমরা এখানটায় ই সমান হাফ সিবি স্কোয়ার অ্যাপ্লাই করব। তাহলে দেখো ধারকত্বটাকে বার করে নাও। সমান্তরাল পাতদ্বয়ের ধারকত্বের ফর্মুলা তোমরা জানো, আমি জানি না, আমি এখন বই দেখে লিখে দিই, কে এপসিলন নট এ বাই টি লিখে দিয়েছি। কে মানে দেখো 7, এপসিলন নট মানে এইখানতে বসিয়ে দাও একই ভ্যালু 8.854 ইন্টু 10⁻⁻12। এ মানে দেখো 1 মিটার স্কোয়ার বাই ডি মানে 0.01 ইন্টু 10⁻²। আফটার অল ক্যালকুলেশন ক্যাসিও বলছে এত ফ্যারাড আসবে, সেটা তোমরা শূন্যস্থান পূরণ করবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তাহলে তোমরা এখানটা এবারে হাফ সি এর ভ্যালু বসিয়ে দিলে, ভি এর ভ্যালু কত না 300, তাই তো 300 ছিল, সো 300 স্কোয়ার বসিয়ে দিলে, এখান থেকে নিয়ে বসিয়ে দিলে এটা সিটা, সো আফটার ক্যালকুলেশন 0.028 এত জুল তোমাদের অ্যান্সার। ওকে, ফর্মালিজম ক্লিয়ার। তাহলে 20খানা অঙ্ক হয়ে গেছে শেষের দিক দিয়ে। চলো নেক্সট অঙ্ক, আই হোপ ক্লিয়ার। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। চলো নেক্সট অঙ্ক 19 বলে দিয়েছে দেখো একটি সমান্তরাল পাত বায়ুধারকের দুটি পাতের মধ্যে দূরত্ব হলো 3 মিমি। তার মানে বলে দিয়েছে আমাদের সমান্তরাল পাত ধারকটা আর মধ্যবর্তী যে ব্যবধান সেটা হলো 3 মিমি, যেটাকে আমরা লিখতে পারো নিশ্চয়ই 0.1000 দিয়ে ভাগ 3 মিটার, তাই না। আর বলে দিয়েছে দেখো বায়ু ধারক, তার মানে ওর মধ্যের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে তার ভ্যালু হলো k1, দ্যাট ইজ মাঝখানে এআর আছে। ওকে, এবার দেখো বলেছে পাতগুলোর ব্যাসার্ধ হচ্ছে কি 9 সেমি, অর্থাৎ পাতগুলো তার মানে আমাকে বুঝে নিতে হবে সেগুলো হচ্ছে একটা গোলাকার পাত। ওকে, ও 9 আমি জাস্ট 3 করে দিয়েছি, সো দ্যাট ইজ অফ 9 সেমি। ব্যাটারির সাহায্যে ধারকটাকে দেখো কত আদান দেওয়া হয়েছে সেটা বলেই দিয়েছে, দেখো কিউ সমান 10⁻⁷ কুলম্ব। তুমি এটাকে কনভার্ট করে 0.09 মিটার করে দাও। এবারে এখন একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা দেখো আমরা এরকম করে এসেছি, আমরা যে সমান্তরাল পাতধারকের ক্ষেত্রফল বার করেছিলাম সেটা বইতে দেখো এইভাবেই ছবি আঁকা ছিল। এটা একটা আয়তকার স্ল্যাব ছিল মানে পাত, এখানেও একটা আয়তকার পাত ধরে নিয়েছিলাম, ঠিক আছে। এবার এদের মধ্যবর্তী ব্যবধানটাকে কিন্তু ডি ধরে নিয়েছিলাম, আর এইটার ক্ষেত্রফল এ ধরেছিলাম, আর মধ্যের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে ধরে নিই তাহলে আমাদের ধারকত্বের রাশিমালা এসেছিল কে এপসিলন নট এ বাই ডি। এখানে দেখো এখানে ক্ষেত্রফল এ আছে,
সেই এ ক্ষেত্রফলটা কিন্তু এই সি এতে সাইজের কোনো ম্যাটার করছে না, অর্থাৎ সমান্তরাল যে পাত দুটো আছে সেটা কিন্তু সাইজের ওপর কিন্তু ডিপেন্ড করছে না, বা সাইজ রিলেটেড কোনো কিন্তু ঘটনা কিন্তু এখানে কিন্তু রিফ্লেক্ট করেনি। তার মানে কী আছে, যদি সমান্তরাল দুটো পাত থাকে তাদের মধ্যেকার মানে দূরত্বটা চাই, পরবর্তী ধ্রুবক চাই, আর প্রতিটা পাতের ক্ষেত্রফলটা চাই। সেটা হতে পারে আয়তকার, হতে পারে যদি এখানে ধরো বর্গাকার প্লেট নিলে, এরম একটা বর্গাকার প্লেট, সরি এটা আয়তক্ষেত্র হয়ে গেছে, এই একটা বর্গাকার প্লেট এবং এইটারে আর একটা ব্যবধানে আর একটা বর্গাকার প্লেট আছে এবং মধ্যবর্তী ব্যবধানটা ডি আছে। ওকে, তার মানে জাস্ট যেটার ওপর নির্ভর করবে সেটা হচ্ছে তার ক্ষেত্রফলের ওপর নির্ভর করবে, সেই ম্যাটেরিয়ালটা মানে সমান্তরাল পাত দুটো আকারের ওপর কিন্তু নির্ভর করবে না। তার মানে সেটা যদি আয়তকার হতে পারে, বর্গাকার হতে পারে, যদি বৃত্তাকার হয়, তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের যে ফর্মুলা সি, ধারকত্ব সি সমান কে এপসিলন নট, তাহলে ধারকত্বের যে ফর্মুলা সি সমান কে এপসিলন নট এ বাই ডি, এই ফর্মুলাটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে বায়ু উপাদ ধারকের কে সমান 1, এপসিলন নটের ভ্যালু জানি 8.854 ইন্টু দেখো 10⁻⁻12। এ মানে দেখো এখন এটা একটা বৃত্তাকার, তাহলে বৃত্তাকার পাতের ক্ষেত্রফল নিশ্চয়ই আমরা জানি পাই আর স্কোয়ার হয়, দ্যাট ইজ অফ পাই মানে কত, পাই, আর মানে দেখো 0.09 হোল স্কোয়ার, বাই ডি দেখো 0.09। তাহলে এইটা ক্যালকুলেশন করে যে হাতি ঘোড়া আসবে তাকে তুমি ফ্যারাড বলে দিলে, অত ফ্যারাড বললে। ওকে, নাও এবার কি বলেছে দেখো, যে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত। তাহলে খুব ইজি, সঞ্চিত শক্তি হাফ কিউ স্কোয়ার বাই সি, রাশিমালা। তাহলে হাফ বসালে কিউ স্কোয়ারের জায়গায় তুমি বসালে 10⁻⁷ হোল স্কোয়ার বাই যে সি ক্যালকুলেশন করবে সেই সিটা কিন্তু তোমরা এখানটায় বসিয়ে দিলে। তাহলে ক্যালকুলেশন করার পর যেটা পাবে ক্যাশিও বলছে এটা পাচ্ছ, ঠিকঠাক, এত জুল। ওকে, সো ক্যালকুলেশনগুলো তোমরা একটু যত্ন করে নিও। সো এত জুল আসবে। এবারে দেখো যেটা বলছে সেটা যে পাত দুটোর মধ্যে যদি 4 পরবৈদ্যুতিক ধ্রুবকের একটি ফলক প্রবেশ করিয়ে দেওয়া হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে ধারকত্ব আসবে সেটাকে যদি তুমি সি প্রাইম বলো, তাহলে কি লেখা উচিত দেখো, কে এপসিলন নট এ বাই ডি, এটাও নিশ্চয়ই দ্বিতীয় ক্ষেত্রের ফর্মুলা হওয়া উচিত। খুব ইজিলি তোমরা দেখতেই পাচ্ছ প্রথম ক্ষেত্রে কে এর ভ্যালু কিন্তু 1 ছিল, তাহলে সিম্পলি তুমি এটাকে এরম লিখতে পারো। তাহলে পাতের কিন্তু আকৃতি চেঞ্জ হয়নি, পাতের মধ্যবর্তী কিন্তু ব্যবধানও চেঞ্জ হয়নি, তার মানে তুমি সিম্পলি এটাকে লিখতে পারো কে ইন্টু এপসিলন নট এ বাই ডি, এবং যে এপসিলন নট এ বাই ডি এর ভ্যালুটা ছিল সি, সেই সি এর ভ্যালুটা কিন্তু তোমরা এখানটায় ক্যালকুলেট করেছো, বিকজ এখানে কে সমান 1 ছিল। তার মানে তোমরা এইখানে যে ভ্যালুটা ক্যালকুলেট করেছো তার সঙ্গে কে দেখো এখানে দ্বিতীয় ক্ষেত্রে কে এর ভ্যালু তখন বলে দিয়েছে আমাদের 4, তো দ্বিতীয় ক্ষেত্রে কে সমান 4 বলে দিয়েছে, 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে তুমি এখানটা 4 মাল্টিপ্লাইড বাই সি লিখতে পারো, বিকজ কে এর ভ্যালু 4, এবং এই সি এর ভ্যালুটা তুমি এইখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছো। তাই দ্বিতীয় ক্ষেত্রের যে ধারকত্ব হলো সেটা নিশ্চয়ই আগেকারের 4 গুণ, তুই আগডুম বাগডুম যে ভ্যালু হাতি ঘোড়া করে ক্যালকুলেট করেছিলে সেটা এখানটা বসিয়ে দিল। তাহলে সি সমান 4 মাল্টিপ্লাই অফ দিস এসছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ধারকত্ব এসছে আগেকারের 4 গুণ। এইবারে দেখো বলে দিয়েছে প্রশ্নে যে ব্যাটারির সঙ্গে একবার যুক্ত রাখা হয়েছে ফার্স্ট কেসে, সেকেন্ড ক্ষেত্রে ব্যাটারির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে। তো যখন এরকমই প্রশ্ন থাকবে তখন তোমরা কি করবে, যে যখন ব্যাটারির সঙ্গে যুক্ত আছে এবং ব্যাটারির সঙ্গে বিচ্ছিন্ন আছে তখন দুটো ঘটনাটাকে খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবে
যে যখন ব্যাটারির সঙ্গে সংযুক্ত আছে তখন ব্যাটারির সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট সাপ্লাই কিন্তু, অর্থাৎ সেখান থেকে আধান কিন্তু কনস্ট্যান্ট বেরিয়ে ধারকটাতে একটা প্লেটে জমা হচ্ছে। অর্থাৎ ধারকের কিন্তু দুপ্রান্তের যে বিভব সেইটা কিন্তু একই থাকবে। অর্থাৎ কোনো ধারক যদি ব্যাটারির সঙ্গে সবসময় সংযুক্ত থাকে তাহলে তার বিভব কিন্তু কনস্ট্যান্ট থাকবে। মানে এটা সাপ্লাই যদি 10 ভোল্ট হয়ে থাকে তাহলে এইটার দুপ্রান্তের বিভবও কিন্তু আমাদের 10 ভোল্টই থাকবে। ক্লিয়ার? তাই যখন ফার্স্ট কেসে আমাদের প্রশ্নটা বলে দিয়েছে দেখো ব্যাটারির সঙ্গে সংযুক্ত আছে তখন কিন্তু আমাদের বিভব যে কনস্ট্যান্ট, তাহলে আমাকে বিভবটা বের করে কিন্তু আমাকে শক্তি যে সঞ্চিত হচ্ছে সেই রাশিমালাটা বের করতে হবে। চলো তাহলে দেখা যাক কি আসবে। তাহলে ই সমান দেখো হাফ অফ সি প্রাইম ভি স্কোয়ার হওয়া উচিত, যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে ধারকত্ব সি প্রাইম হয়েছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে শক্তি সি প্রাইম মানে হাফ 4 ইন্টু আগেকার যে ভ্যালু ক্যালকুলেট করেছো, এবং দেখো ভি স্কোয়ারটা যায় তুমি বসাতে পারো কিউ বাই সি, বিকজ আমরা জানি কিউ সমান সিভি ফর্মুলা। তাহলে কিউ বাই সি এর হোল স্কোয়ার বসাতে পারো। তাহলে ই সমান তাহলে হাফ ইন্টু দেখো 4 ইন্টু যে ক্যালকুলেট করা রাশি সি সেটা বসালে, কিউ তো 10⁻⁻7 ছিল সেটা লিখলে, আর এখানে একটা দেখো সি স্কোয়ার পাচ্ছ। তাহলে এই সি স্কোয়ার এর এখানেও সি বসছে, বিকজ এখানটাও তো একটা সি রয়েছে, এটা মানে 4c। দেখো সি প্রাইম মানে 4c, তা তুমি এখানটা সিটা বসাতে পারো সি। তাহলে এখানে দেখো ই সমান হাফ ইন্টু 4 ইন্টু 10⁻⁻7 বাই সি। ঠিক এটাই এসছে। এবং এই সি এর ভ্যালুটা যদি এইখান থেকে নিয়ে গিয়ে বসাতে পারো, যদি এইখান থেকে নিয়ে এইখানে যদি বসিয়ে দাও এই সি এর ভ্যালুটা, তাহলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সারটা পেয়ে যাবে, যেটা আছে দেখো 2.67 ইন্টু 10⁻⁻4 জুল। এটাই আমাদের অ্যান্সার আছে। ওকে, তো দেখো এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো কিউ স্কোয়ার হবে, তাহলে এখানে একটা স্কোয়ার থাকবে, অর্থাৎ এটা পাবে। তার মানে যেটা বুঝতে পারছো সেটা যদি খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে আগের ক্ষেত্রে শক্তি কিন্তু কিউ স্কোয়ার বাই 2c ছিল, এবং এখানে দেখো কিউ স্কোয়ার বাই এই 2c পেয়েছো, এই যে কিউ স্কোয়ার বাই 2c, জাস্ট তার সঙ্গে একটা আগে 4 মাল্টিপ্লাই হয়েছে, তার মানে আগেকারের শক্তির 4 গুণ। তাহলে আগের শক্তি এইটা এসছে, এর 4 গুণ যেটা হবে সেটাই আমাদের এখন অ্যান্সার। ঠিকঠাক? ওকে, 4 গুণ হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এইরকম করে এটা আমাদের অ্যান্সার আসবে। চলো এবার সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। সেকেন্ড কোশ্চেনে বলে দিয়েছে দেখো যখন কিন্তু ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তাই যখনই ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করা হবে তখন আমরা যে জিনিসটার উপর ফোকাস করবো সেটা হলো তার টোটাল আধান। অর্থাৎ আধান কিন্তু ডিসচার্জ হবে না, কিন্তু তার বিভবটা কিন্তু কনস্ট্যান্ট নাও থাকতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বিভবের ওপর জোর দেবো না, অর্থাৎ আমরা আধানের ওপর জোর দিয়েই অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন কিউ ফিক্সড অর্থাৎ আধান ফিক্সড আছে, যেহেতু ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সঞ্চিত শক্তি রাশিমালা হবে দেখো কিউ স্কোয়ার বাই 2c প্রাইম, দ্যাট ইজ অফ কিউ স্কোয়ার বাই 2c প্রাইম মানে দেখো কত 4c, আমরা আগেই বার করে এসেছি। সি প্রাইম মানে দেখো এখানে 4c, এই যে সি প্রাইম মানে 4c। তাহলে তুমি যদি 4টাকে বাইরে নিয়ে নাও তাহলে এখান থেকে কিউ স্কোয়ার বাই 2c পাবে। আর যদি লক্ষ্য করো আগের বারে এই কিউ স্কোয়ার বাই 2c আমরা এই বার করেছি, দেখো ই সমান কিউ স্কোয়ার 2c সমান 6.67 ইন্টু 10⁻⁵ এসছে, তাহলে এখানে 1/4 অফ 6.67 ইন্টু 10⁻⁵ এত জুল। দ্যাট ইজ অফ ক্যালকুলেশন সেজ 1.67 ইন্টু 10⁻⁵ জুল, এটাই হবে অ্যান্সার। তো এটা দ্বিতীয় ক্ষেত্রে শক্তি, তাহলে এটাকে ই প্রাইম বলো, আর প্রথম ক্ষেত্রে শক্তিটাকে আমরা
ই বলেছি। তার মানে কি পেলাম, যখন ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তখন আমাদের কিন্তু বিভবটা কনস্ট্যান্টটা নেই, তখন কিন্তু আধানটা কনস্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে যখন 4 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা প্লেট ঢোকানো হয়েছিল ধারকত্ব, মানে ওই সেপারেশন জায়গাটা, অর্থাৎ দুটো প্লেটের মাঝখানে, তাহলে শক্তিটা কিন্তু দেখো 4 গুণ হয়ে গেছে, মানে 1-এর 4 গুণ হয়েছে, অর্থাৎ 4 দ্বারা ভাগ হয়ে গেছে পূর্বের শক্তির, একদম প্রাথমিক শক্তি যেটা ছিল প্রথম ক্ষেত্রে। আর যখন ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি, অর্থাৎ যখন ব্যাটারি সংযোগটা আছে তখন কিন্তু, অর্থাৎ ভি যখন কনস্ট্যান্ট, তখন কিন্তু শক্তিটা দেখো আগেকারের জাস্ট দেখো 4 গুণ হয়েছে, এই 4, অর্থাৎ 2.67 ইন্টু 10⁻⁴ জুল হয়েছে। চলো নেক্সট অঙ্ক 18। কি বলছে না, একটি তড়িতায়িত ধারক তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন অপর একটি অনাহিত ধারকের সঙ্গে আধান বন্টন করে নিল। তাহলে এই অবস্থায় উভয় ধারকের মোট শক্তির পরিমাণ। ওকে, পড়ে নিচ্ছ প্রশ্নটা। তাহলে দেখো খুব ইজি অঙ্ক। তাহলে প্রথম ধারক আর একটা দ্বিতীয় ধারক বলে তুমি ছক করে নাও, দ্বিতীয় ধারক। ওকে, একটা প্রথম ধারক আর একটা দ্বিতীয় ধারক বলে দিয়েছে। দেখো একটি তড়িতায়িত ধারক তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন একটি অনাহিত ধারকের সঙ্গে আধান বন্টন করে নিল। তাহলে আমরা দ্বিতীয় ধারকটাকেই ধরে নিলাম অনাহিত, অনাহিত, এবং প্রথম ধারকটাকে ধরে নিলাম আহিত। ঠিক, তাহলে ধরি এই প্রথম ধারকটার ধারকত্ব, এই প্রথম ধারকটারই ধারকত্ব C1 = C, এবং যেহেতু প্রশ্নানুসারে বলে দিয়েছে দ্বিতীয় ধারকটা হলো দ্বিগুণ ধারকত্ব প্রথমটার, তাহলে C2টাকে আমরা বলতে পারবো নিশ্চয়ই 2C, এবং এটা বলে দিয়েছে দেখো অনাহিত। তাহলে এটা যদি তড়িতায়িত থাকে তাহলে এটারও নিশ্চয়ই একটা বিভব থাকবে, এবং সেই বিভব V1টাকে আমরা V ধরলাম, এবং দ্বিতীয়টার একটা বিভব থাকা উচিত, কিন্তু দেখো এখানে বলে দিয়েছে অনাহিত, তাহলে এখানে কিন্তু আমাদের বিভবটা নিশ্চয়ই 0 ভোল্ট হবে। এখন প্রথম ধারকটা দ্বিতীয় ধারকের সঙ্গে যদি আধান বন্টন করে নেয়, তাহলে আমরা জানি যে যখন একটা ধারক অন্য একটা ধারকের সঙ্গে আদান বন্টন করায় তখন তার মানে তাদের মধ্যে সংযুক্ত করতে হয়, তার মানে তাদের মধ্যে একটা সমান্তরাল সমবায়ের কানেকশন আছে। তাই যখনই সমান্তরাল সমবায়ের কানেকশন হবে তাহলে তার দু প্রান্তের কিন্তু বিভবটা হচ্ছে কি সমান হবে, অর্থাৎ তার একটা কমন বিভবে পৌঁছাবে, দ্যাট ইজ অফ সাধারণ বিভবে পৌঁছাবে। তাহলে এখন সাধারণ বিভব ভিটা যদি আমি ধরি, তার রাশিমালা আমরা জানি C1 V1 C2 V2 বাই C1 প্লাস অফ C2। তাহলে V সমান কত দেখো, তাহলে C1 ইন্টু, আচ্ছা C1 এর ভ্যালু C আর V1 এর ভ্যালু হলো V। এই এবার C2টা দেখো, এটা 0 হবে নিশ্চয়ই, বিকজ অফ V2 0 বাই C1 প্লাস C2, তাহলে C প্লাস 2C। তাহলে আফটার ক্যালকুলেশন V/3 আসছে। তাহলে দুটোর এখন সাধারণ বিভব তাহলে V/3, অর্থাৎ প্রথম ধারক যার ধারকত্ব C, দ্বিতীয় ধারক যার ধারকত্ব C, এটারও বিভব V/3 দাঁড়িয়েছে, এটাও বিভব V/3 দাঁড়িয়েছে। কখন? আধান বন্টন করার পর। এখন বলে দিয়েছে দেখো এই অবস্থায় উভয় ধারকের মোট শক্তি জানতে চেয়েছে। তাহলে আমাকে যদি আমি বার করি, দেখো প্রথম ক্ষেত্রে তাহলে ব্র্যাকেটে হবে নিশ্চয়ই আধান বন্টনের আগে, তাহলে আদান বন্টনের আগে শক্তি, সেটা যদি ই ধরি তাহলে কি হবে, একমাত্র প্রথম ধারকটারই শক্তি ছিল, বিকজ দ্বিতীয় ধারকটার কোনো শক্তি থাকবে না, বিকজ তার বিভব 0 ছিল। তাহলে দেখো হাফ C1 এর জায়গায় C, V1 এর জায়গায় V² বসাতে পারো, প্লাস নিশ্চয়ই 0 বিকজ এর বিভব 0, তাহলে হাফ C V² পেলে। দ্বিতীয় ক্ষেত্রে মোট যে শক্তিটা হবে আমার ই সমান, এখন প্রথম ধারকেরও বিভব আছে, সেটা আমরা সাধারণ বিভব V ধরেছি, এবং দ্বিতীয় ধারকেরও বিভব C, মানে C2 অ্যাকচুয়ালি তারও বিভব একটা কিন্তু সাধারণ বিভব যেটা হবে V, এবং সেই V এর মানটা আমরা V/3 বার করে ফেলেছি। তাহলে হাফ দেখো V² যদি কমন তোলো
তাহলে লেখো C1 প্লাস অফ C2, তাহলে দেখো হাফ ভি স্কোয়ার, তুমি C1 এর জায়গায় বসাতে পারো C, যেহেতু আমরা জানি C2 এর জায়গায় 2C, তাহলে হাফ ভি স্কোয়ার ইন্টু 3C। তাহলে তুমি যদি 3টাকে কমন তুলে নাও তাহলে হাফ সি ভি স্কোয়ার লিখতে পারো। এবার খুব চেনা চেনা লাগছে না? এই জিনিসটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে দেখো মোট শক্তি E, দ্যাট ইজ অফ 3 ইন্টু E। তাহলে আচ্ছা একটা জিনিস দেখো, দ্বিতীয় ক্ষেত্রে মোট শক্তিটাকেও আমরা E দ্বারা ডিনোট করেছি, তাহলে এটাকে E প্রাইম করে দাও। তাহলে E প্রাইম এসছে দেখো 3 ইন্টু E। চলো প্রথম থেকে একটু কারেক্ট করি, একটু কারেকশান করতে হবে। যে দেখো সব কিছু প্রসিডিওর ঠিক আছে, একটু কারেকশান দরকার। এটা C1টাকে C ধরেছি, C2টাকে C2C ধরেছি, যেহেতু দ্বিগুণ ধারকত্ব। প্রথম বিভবটা V1কে V ধরে নিয়েছি। আচ্ছা, সাধারণ বিভবটাকে আমরা তাহলে V প্রাইম ধরবো। ওকে, তাহলে সেই V প্রাইমই এসছে আমাদের V/3। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে মোট শক্তি হাফ CV স্কোয়ার, কারণ এখানে কোনো সাধারণ বিভবের দরকার নেই। দরকার কখন হবে? আধান বন্টনের পর। তাহলে আধান বন্টনের পর মোট শক্তি হাফ C1 V1 এর স্কোয়ার। তাহলে এইটা আদান বন্টনের পর মোট শক্তি, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রের মোট শক্তি। তাহলে হাফ সি, এখানে হবে একটা দেখো ভি প্রাইম, এখানেও হবে একটা ভি প্রাইম, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রের মোট শক্তি হাফ সি ভি স্কোয়ারই হবে ফর্মুলা, বিকজ দ্বিতীয় ক্ষেত্রে প্রতিটা ধারকের এখন কিন্তু বিভব ভি প্রাইম করে, যেটা হলো আমাদের কমন বিভব বা সাধারণ বিভব। তাই এটা কি লিখবে? ভি প্রাইমের স্কোয়ার লিখবে, এখানেও ভি প্রাইমের স্কোয়ার লিখবে। একটু মিস্টেক হয়ে গেছে, সেটা একটু কারেকশন করে নাও। তাহলে হাফ ভি প্রাইম মানে দেখো V/3 আগে বার করে ফেলেছি, আর এটা মানে হলো দেখো 3C। তাহলে হাফ ভি স্কোয়ার বাই 9 ইন্টু 3C। তাহলে পেলাম দেখো 1/3 হাফ সি ভি স্কোয়ার। সো 3 দিয়ে 9 কাটলে 1/3, এটা হাফ ভি স্কোয়ার সি। তাহলে এইবারে দেখো চেনা চেনা লাগছে, এটা মানে হলো পূর্বেকারের শক্তি। তাহলে ই প্রাইম আসলো আমাদের 1/3 অফ ই, অর্থাৎ এখন যেটা বলতে পারবো উভয় ধারকের মোট শক্তির যে পরিমাণ সেই ই প্রাইম, সেটা হলো 1/3 ইন্টু ই মানে কি? প্রাথমিক শক্তি, অর্থাৎ আধান বন্টনের আগের শক্তি ছিল। তো এটাই হলো আমাদের প্রাথমিক শক্তি। ওকে, সো আই হোপ ক্লিয়ার। এটা একটু মিস্টেক হয়ে গেছিলো, তোমরা একটু কারেকশন করে নিও। আই হোপ ক্লিয়ার। সো ক্লাস তাহলে এখানেই শেষ করছি। তো যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করো, তোমার বন্ধুদের কাছে অবশ্যই করে শেয়ার করবে। সো তব তক কে লিয়ে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।